আমরা এখন যাচ্ছি মিনা বাজারের মধ্যে দিয়ে। এই মার্কেটটা এই লেকের জলের পাশেই। ওই দিকে পাহাড়ের উপর দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মন্দির। আমরা যেখানে যাব এই হচ্ছে জাবারান পর্বতমালা, আর তার ঠিক নিচেই হচ্ছে টিউলিপ গার্ডেন। এই যে জলধারাটা পড়ছে এটা বাগানটাকে দুভাগে ভাগ করেছে, এই দিকটা এবং ওদিকটার মাঝখানে রয়েছে এই জলের স্রোত। শ্রীনগর ঝিলাম নদী ও ডাল লেকের তীরে হরি পর্বতের কোলে অবস্থিত এই শহর জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। টিউলিপ গার্ডেন, মোগল গার্ডেন, শিকারা আর হাউসবোট দিয়ে সাজানো এই ছবির মতো সুন্দর শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান আজ আমরা ঘুরে দেখব। সেই সাথে যারা ঘরে বসে মানস ভ্রমণের স্বাদ নিতে চান তাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আর সেই সঙ্গে যারা স্বেচ্ছায় কাশ্মীর ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে বেড়াতে আসতে ইচ্ছুক তাদের জন্য এই পর্বে থাকবে হোটেল, গাড়ি, টিকিট ইত্যাদি সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। তবে আসুন পায়ে পায়ে ঘুরে দেখে নিই 5200 ফুট উচ্চতায় অবস্থিত ভূস্বর্গ কাশ্মীরের সর্ববৃহৎ শহর শ্রীনগরের দ্রষ্টব্যস্থান। শ্রীনগরে আমরা উঠেছি এই হোটেল গ্র্যান্ড ওশিনে। এটা রাজবাগ জিরো ব্রিজের কাছেই, ঝিলম নদীর একদম ধারে। তো চলুন হোটেলটা একটু দেখে নিই। হোটেলে ঢুকে ডান দিকেই রয়েছে বসার জায়গা, তারপর সিঁড়ি দিয়ে উঠে ঘর। এই ধরনের ডবল বেডরুমে রয়েছে আয়না, টিভি ও ওয়ার্ড্রোব। সেই সাথে রয়েছে গিজার সহ বাথরুম। হোটেল গ্র্যান্ড ওশিনের এই ধরনের একটি ঘরের ভাড়া সিজন অনুযায়ী 1,500 থেকে 2,000 টাকার মতো পড়তে পারে। হোটেল গ্র্যান্ড ওশিন ছাড়া শ্রীনগরের বেশ কিছু হোটেলের নাম ও ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। হোটেল গ্র্যান্ড ওশিনের একদম কাছেই রয়েছে ঝিলাম নদীর উপর পায়ে চলা কাঠের জিরো ব্রিজ। এই ঝিলম নদীর প্রাচীন ও বৈদিক নাম বিতস্তা। এটি সপ্তসিন্ধুর অন্যতম নদী। জিরো ব্রিজ ছাড়াও এর পশ্চিম দিকে রয়েছে একটি গাড়ি চলার পাকা ব্রিজ। আমরা সেদিন সন্ধেটা জিরো ব্রিজের উপর বসে অস্ত সূর্যের শোভা দেখে কাটিয়ে দিলাম। পরদিন সকাল সকালই হোটেলের সামনে ভিড় জমালো শাল বিক্রেতারা। সকালবেলা আপনি যখন ঘুরতে বেরোবেন হোটেলের সামনে এরকম গাড়ি নিয়ে বা স্কুটার নিয়ে, বাইক নিয়ে শালওয়ালারা আসবে। এখানে শাল, সোয়েটার, বিভিন্ন উলের জিনিস এখান থেকে নিতে পারেন। দোকানে আর যেতে হবে না, এরা একদম বাড়ি বয়ে এসেই দিয়ে যাবে। তবে বারবারই বলি একটু দামাদামি করে কিনবেন, কারণ এরা কিন্তু দামটা অনেক চড়িয়ে বলে। শাল ও সোয়েটার দেখাশোনার পর এবার আমরা বেরোবো সাইট সিইংয়ে। শ্রীনগর সাইট সিইংয়ের জন্য এই ধরনের ছোট গাড়ি ভাড়া নিতে পারেন। এই গাড়িগুলোতে মোটামুটি 6 থেকে 7 জন বসতে পারবেন। সারাদিন ঘোরাতে ওরা মোটামুটি 3 থেকে 3,500 টাকা ভাড়া নেবে। এছাড়াও আপনি অটো ভাড়া করতে পারেন। অটোতে
1,000-2,000 টাকা পড়বে। তবে অটো কিন্তু সব জায়গায় যায় না, কোথাও কোথাও নো এন্ট্রি করে দেবে। ফলে আমার সাজেশান, এই ছোট গাড়ি 6-7 সিটের গাড়ি ভাড়া নিলে আপনাদের অসুবিধা হবে না। ছোট গাড়ি ছাড়াও আপনি 14 সিটের টেম্পো ট্রাভেলার দিন প্রতি 1,600 টাকায় পেয়ে যাবেন। আমি শ্রীনগরের বেশ কিছু গাড়ি কোম্পানির নাম ও ফোন নম্বর স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। আমরা অবশ্য আমাদের ট্যুর অর্গানাইজার দে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভাড়া করা 2টি 27 সিটের গাড়ি করেই সাইট সিইংয়ে বেরিয়ে পড়লাম। একটু এগিয়ে পড়ল ঝিলাম নদীর উপর পাকা ব্রিজ আবদুল্লা ব্রিজ। সেই ব্রিজ পেরিয়ে আরও বেশ খানিকটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম ডাল লেকের কাছে। এখান থেকেই ডাল লেক শুরু হয়েছে। প্রথমে সরু একটা অংশ, এরপর সারি সারি হাউসবোট ও শিকারা। ডাল লেকের এই অংশটা ধরে এগোতে এগোতে আমরা গিয়ে থামলাম 6 নম্বর ঘাটের সামনে। এখান থেকেই আমরা শিকারায় চড়ব। আমরা 6 নম্বর ঘাট থেকে শিকারায় উঠলাম। এখানে অনেকক্ষণ দরাদরি করতে হলো। 700 টাকায় 3 জন আমরা যাচ্ছি। আমাদের পথে যে ফ্লোটিং মার্কেট বলুন, মিনা বাজার বলুন, সব দেখাবে। দেখে 13 নম্বর যে ঘাট সেখানে নামাবে। আর যারা 5 জন বা 6 জন যাচ্ছেন 1,000 টাকা নিচ্ছে এই 6 জনের জন্য। दादा चाय कॉफी এবার দেখুন চাই। दादा चाय चाय এই শিকারা চড়তে চড়তে আপনার আতিথ্যের কোনো ত্রুটি হবে না। মাঝে মাঝেই চা দিতে আসবে, কফি দিতে আসবে। আপনাকে অবশ্যই আতিথ্য গ্রহণের জন্য কিছু পেমেন্ট করতে হবে। बोलो मैडम आ जाओ फोटो फोटो सपना एक ना ऐसा नहीं आपका दादा चाय पिलाए चाय कॉफी कहवा है चलते चलते कहवा टी चाय कॉफी कश्मीरी कहवा दादा कश्मीरी कहवा टी 1 কাপ কাওয়া নিয়েছি 50 টাকা। তো খেয়ে দেখি কেমন। দারচিনির স্বাদ পাচ্ছি, দারচিনির স্বাদ পাচ্ছি। আর কি আছে জানি না, অনেক কিছু ভাসছে। ভালো, খেতে পারেন। শিকারা চড়তে চড়তে বেশ ভালোই লাগবে, আমেজ আসবে একটা। কাশ্মীরি কাওয়া হল কাশ্মীর উপত্যকার এক ঐতিহ্যবাহী সুগন্ধি গ্রিন টি। এই চায়ে সাধারণত এলাচ, দারচিনি, লবঙ্গ, মৌরি, জাফরানের আঁশ, বাদামের টুকরো, চিনি, এই সমস্ত নানান জিনিস মেশানো থাকে। এই চা অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। এদিকে রয়েছে পদ্ম বাগান, মানে পদ্ম ফুলের বাগান নয়, পদ্ম এই জলের মধ্যে ফোটে। তবে জুন জুলাই ফোটে, সেটা সামনের দিকে আমরা দেখে এলাম। জুন জুলাই যদি আসেন এখানে ফোটা পদ্ম দেখতে পাবেন। ওই দিকে পাহাড়ের উপর দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মন্দির। আমরা যেখানে যাব, তো ডাল লেক থেকে যেমন ওটা দেখা যায়, আবার উপরের পাহাড় থেকেও এই ডাল লেকটা খুব সুন্দর দেখা যায়। ডাল লেক কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের লেক। প্রথমটি কাশ্মীর তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেক উলার। ডাল লেকের এই সরু জায়গাটি থেকে বেরিয়ে রয়েছে গাগরিবাল বলে একটি ছোট অংশ। এছাড়াও রয়েছে লকুর ডাল ও বোট ডাল।
এর সাথে নিগিন লেক বলে স্বতন্ত্র একটি অংশ যুক্ত রয়েছে। এই লেক প্রায় 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। লেকটির সর্বোচ্চ গভীরতা 20 ফুট। লেকের 15 কিলোমিটার পাড় ধরে রয়েছে টিউলিপ গার্ডেন, 3টি মোগল গার্ডেন ও হজরতবাল দরগা সহ আরও নানা দ্রষ্টব্য স্থান। আমরা এখন যাচ্ছি মিনা বাজারের মধ্যে দিয়ে। এই মার্কেটটা এই লেকের জলের পাশেই। এখানে ঝুলছে শাল, বিভিন্ন কাশ্মীরি যে কাজ করা যে জিনিসগুলো, হাতের কাজ, সব কিছু এখানে পাবেন। ওইখানে নৌকা ভিড়িয়ে, মানে শিকারা ভিড়িয়ে কিনতে পারেন। মিনা বাজার হল ডাল লেকের একটি ভাসমান বাজার। এই বাজারে বিভিন্ন ধরনের খাঁটি কাশ্মীরি জিনিসপত্র পাওয়া যায়, যার মধ্যে রয়েছে সূক্ষ্ম কারুকাজ করা পশমিনা, শাল, জাফরান, কাঠের বিভিন্ন খোদাই, কাশ্মীরি গয়না এবং ড্রাই ফ্রুট সহ নানা ধরনের পণ্য। আর খুব ভোরে এখানে বসে ফ্লোটিং মার্কেট। সেখানে স্থানীয় কৃষকরা শিকারা নিয়ে ফুল ও শাকসবজি বিক্রি করেন। এরা কিন্তু এই মার্কেটগুলোতে ঢোকানোর জন্য বারবার আপনাদেরকে বলবে। সম্ভবত এদের সাথে কিছু কমিশন প্রথাও থাকতে পারে, আমার জানা নেই সেটা। আমি অবশ্য নামিনি, কেননা বাজার করার জন্য রয়েছে লাল চক, সেখানেই যাব। তো আপনারা যদি ইচ্ছা করেন এই ফ্লোটিং মার্কেটগুলো থেকে কিনতে পারেন, তবে নামলে পরে আপনার ঘোরার সময়টা নষ্ট হবে। আপনি কিন্তু শিকার ভ্রমণের জন্য সময় কম পাবেন। সামনে আমি যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে হায়দার মুভির শুটিং হয়েছিল এই জায়গাটাতে। এইখানে তো আসলে অনেক ছবির শুটিং হয়েছে, কাশ্মীর কি কলি, আরজু থেকে শুরু করে প্রচুর মুভির শুটিং এই ডাল লেকে হয়েছে। আমরা দেখেছি প্রচুর সিনেমা। তো রিসেন্ট যে মুভি হায়দারের শুটিং এইখানে হয়েছিল। আমরা ফ্লোটিং মার্কেটে দাঁড়িয়েছি। তো এই পেছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটির মধ্যে নয়, এটা একদম ভাসমান। ভাসমান এই যে ল্যান্ড, এটা ডাল লেকের একটা বৈশিষ্ট্য, ভাসমান ল্যান্ড। ডাল লেকের এই ভাসমান বাগানকে বলা হয় রাড। সাধারণত স্থানীয় মানুষরা জলজ আগাছা, পয়ঃ নিষ্কাশন মাটি এবং গাছের শিকড় একসাথে বুনে ছোট স্থানান্তরযোগ্য জমি তৈরি করেন। এগুলো টমেটো, শসা এবং ফুল চাষের জন্য ব্যবহার করা হয়। এখানে প্রচুর হাউস বোট রয়েছে ডান দিকে বাঁ দিকে। আপনারা ইচ্ছে করলে একটা রাত হাউস বোটেও থাকতে পারেন। মোটামুটি ঘর ভাড়া 8 থেকে 10,000 টাকা নেবে, তবে দরাদরি করলে হয়তো কমতেও পারে, সেটার একটা আলাদা মজা। তো ইচ্ছে করলে থাকতে পারেন। এবার আমরা বাজার পেরিয়ে চলে এসেছি ওপেন লেকে। ওপেন লেক মানে একদম ডাল লেকের যে বড় অংশটা, সেখানে চলে এসেছি। দুদিকে সংকীর্ণ অংশ দিয়ে আসছিলাম, এখন একদম বড় বিস্তীর্ণ জল দেখাচ্ছি আপনাদের। ওপেন লেক হল ডাল লেকের এক বিস্তৃত অংশ। তার মধ্যে এটি হল গাগরিবাল অংশ। এছাড়াও বোটডাল অংশে রয়েছে সোনালং বা গোল্ড আইল্যান্ড। এখান থেকে বিখ্যাত হজরতবাল দরগা দেখা যায়। এছাড়া লকুরডালে অবস্থিত রূপালং বা সিলভার আইল্যান্ডে রয়েছে 4টি চিনার গাছ, যা 4 চিনার নামে বিখ্যাত। শিকারা করে পৃথক ভাড়ায় এই সব জায়গা ঘোরার ব্যবস্থা রয়েছে।
এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। আমাদের চেষ্টা করলেন উনি হাউস বোটটা দেখানোর, কিন্তু আমি কিন্তু দূর থেকে বুঝতে পারলাম না। আমাদের শিকারা এবার আস্তে আস্তে 17 নম্বর ঘাটের দিকে এগিয়ে চলল। ওখানেই আমাদেরকে নামতে হবে। আমরা শিকারা রাইড ছেড়ে এই 17 নম্বর ঘাটে এসে নামলাম। এই জায়গা থেকে ওপেন লেক শুরু। আপনি যদি শুধু ওপেন লেকটাই ঘুরতে চান তাহলে এই 17 নম্বরে চলে আসবেন। এখান থেকে আপনি ওই ফ্লোটিং মার্কেটের দিকে না গিয়ে আপনি ওই দিকে যেতে পারেন, ওপেন লেকের মাঝখানটায়। প্রতিটা ঘাটের সামনেই এই ধরনের গভর্নমেন্ট রেট চার্ট রয়েছে। আপনি এই চার্ট অনুযায়ী চেষ্টা করবেন দরাদরি করার। তবে বেশিরভাগ ঘাটেই এই রেট চার্ট ছেঁড়া বা অর্ধেক ছেঁড়া, ফলে বুঝতে পারা খুব মুশকিল। বিভিন্নভাবে ঘোরার ব্যবস্থা রয়েছে, রেট চার্টে বিস্তৃত রয়েছে। আমি একটু চার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিকারা রাইড সেরে আমরা 400 টাকায় একটা অটো ভাড়া করে পাহাড়ের উপরে শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতি অটোতে 3 জন করে বসা যায়। এই মন্দির আমাদের ট্যুর প্যাকেজে না থাকায় ব্যক্তিগত উদ্যোগেই যেতে হলো। শঙ্করাচার্য মন্দিরটি শ্রীনগর শহর থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। 243টি সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হয়। এই মন্দিরের অপর নাম জ্যেষ্ঠেশ্বর মন্দির। এটি হিন্দু দেবতা শিবের মন্দির। মনে করা হয় মন্দিরটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। অনেক ইতিহাসবিদের মতে সেই সময় এটি বৌদ্ধ মন্দির ছিল। পরবর্তীকালে এই মন্দির হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়। 8ম শতকে আদি শঙ্করাচার্য এই মন্দিরে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই মন্দিরের সাথে শঙ্করাচার্যের নাম যুক্ত হয়ে যায়। মন্দিরের বর্তমান কাঠামোটি 9ম শতাব্দীর। মন্দিরের উপর থেকে শ্রীনগর শহরসহ ডাল লেককে খুব সুন্দর দেখা যায়। মন্দিরটি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। শঙ্করাচার্য মন্দির দেখে আমরা চলে এলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে। এই গার্ডেনে ঢুকতে 100 টাকার এন্ট্রি ফি লাগে। বাগানটি সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে জাবারান পর্বতমালা, আর তার ঠিক নিচেই হচ্ছে টিউলিপ গার্ডেন। এখানে একটা বিশেষ সময়ে টিউলিপ ফোটে, মোটামুটি মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি। এই 1 মাসের মধ্যে তাপমাত্রা নিরিখে দিন 20 এই ফুলগুলো থাকে, ভালো তাজা থাকে। তারপর এপ্রিলের মাঝামাঝির পর থেকে আস্তে আস্তে শুকিয়ে যায়। কাশ্মীর উপত্যকায় ফুল চাষ ও পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে 2007 সালে এই বাগানটি স্থাপিত হয়। আগে বাগানটির নাম ছিল সিরাজবাগ। পরবর্তীকালে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামে বাগানটির নামকরণ করা হয়। জাবারান পর্বতমালার পাদদেশে ঢালু জমিতে 7টি ধাপে 74 একর জায়গা নিয়ে বাগানটি নির্মিত হয়। এই বাগান এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান।
আমি বুঝতে পারছি না যে কোন রঙের ফুল এখানে নেই। রয়েছে লাল, হলুদ, গোলাপি, সাদা, অরেঞ্জ, এমনকি বেগুনি রঙের ফুলও রয়েছে। মানে হরেক রকমের ফুল আপনি এই সময় আসলে এখানে দেখতে পাবেন। এই বাগানে প্রায় ৭৫টি প্রজাতির টিউলিপ রয়েছে। প্রাথমিকভাবে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের কেউকেনহফ টিউলিপ গার্ডেন থেকে প্রায় ১.৭৫ মিলিয়ন নানা রঙের টিউলিপ বাল্ব এখানে আনা হয়েছিল। পরবর্তীকালে এখানেই মূলত টিউলিপের গবেষণা ও চাষ চলছে। টিউলিপ ছাড়াও এখানে হায়াসিন্থ, ড্যাফোডিল সহ প্রায় ৪৬টি প্রজাতির বিভিন্ন প্রকার ফুল রয়েছে। এই ফুলগুলিও নেদারল্যান্ড থেকেই আনা হয়েছিল। আপনারা যদি আসেন, এপ্রিলের একদম প্রথম সপ্তাহ সব থেকে ভালো। সেই সময়ে টিউলিপ ফুলগুলো একদম ফুটে যায়, পুরো ফুটে যায়। তারপর আস্তে আস্তে যত তাপমাত্রা বাড়তে থাকে ফুলগুলো ঝরতে শুরু করে। এপ্রিল মাসের শেষে আসলে কিন্তু আপনি আর ফুল পাবেন না। আবার মার্চেরও যদি মাঝামাঝি আসেন হয়তো নাও পেতে পারেন। মার্চের শেষ সপ্তাহ, মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম দ্বিতীয় সপ্তাহের কাছাকাছি পর্যন্ত আপনারা যদি আসেন, আমরা যেরকম দেখতে পাচ্ছি সেই রকমই পাবেন। টিউলিপ ফেস্টিভ্যাল উপলক্ষে টিউলিপ গার্ডেনে এখন প্রচুর মানুষের ভিড়। পায়ে পায়ে এই গার্ডেন ভালোভাবে ঘুরে দেখতে ঘন্টা দুয়েক সময় লাগবে। টিউলিপ গার্ডেন দেখে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে আসছি, আমাদের দেখা শেষ। আমরা এবার দেখে নেব শ্রীনগরের বিখ্যাত মোগল গার্ডেনগুলো। এখানে রয়েছে নিশাতবাগ, চশমে শাহী, শালিমার বাগ, এই 3টি মোগল গার্ডেন। আমাদের অতটা সময় হয়তো হবে না, আমরা অন্তত 2টো দেখে নেওয়ার চেষ্টা করব। টিউলিপ গার্ডেন থেকে খানিক দূরেই রয়েছে অন্যতম মোগল গার্ডেন চশমে শাহী, কিন্তু আমাদের হাতে এই গার্ডেন দেখার জন্য পর্যাপ্ত সময় নেই। এই মোগল গার্ডেনটি ১৬৩২ খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহানের নির্দেশে তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকোর জন্য গভর্নর আলী মার্দা খান নির্মাণ করেন। এই বাগানে রয়েছে কাশ্মীরি মহিলা সাধু রূপা ভবানী দ্বারা খনন করা মিষ্টি জলের ঝর্ণা। টিউলিপ গার্ডেন দেখে লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে এলাম নিশাতবাগে। আমি চলে এসেছি এই নিশাতবাগের সামনে। শ্রীনগরে মোগলরা যে 3টি গার্ডেন বানিয়েছিল তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম গার্ডেন হলো এই নিশাতবাগ। নিশাতবাগে ঢোকার জন্য 50 টাকার টিকিট কাটতে হয়। বাগানটি সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এই যে দেখুন সিঁড়ি, এরকম ধাপে ধাপে বাগানটা অনেকটা উপরে উঠেছে। মোট 12টা ধাপ। এই 12টা ধাপ পেরিয়ে একদম বাগানের শেষে যেতে হবে। নিশাতবাগ হল শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম মোগল গার্ডেন। ১৬৩৩ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের বড় ভাই আসিফ আলী খান এই বাগানের নকশা করে নির্মাণ কাজ করান। উর্দু শব্দ নিশাতবাগ কথাটির আক্ষরিক অর্থ হল আনন্দের বাগান। ৪৭ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানটি
পারস্যের বাগানের নকশার উপর ভিত্তি করে নির্মিত। রয়েছে চিনার গাছ, ঝাউ গাছ ও নানা ধরনের ফুল গাছ সহ ঝর্ণা এবং জলপ্রবাহ। এই যে জলধারাটা পড়ছে, এটা বাগানটাকে দুভাগে ভাগ করেছে, এই দিকটা এবং ওদিকটার মাঝখানে রয়েছে এই জলের স্রোত। এখানে কিন্তু আজ ট্যুরিস্ট পার্টির বেশি ভিড় নেই, বেশিরভাগই লোকাল কাশ্মীরি মানুষজন। আসলে ট্যুরিস্ট পার্টির পুরো ভিড়টাই টেনে নিয়েছে টিউলিপ গার্ডেন। তবে যখন ওই গার্ডেন বন্ধ থাকে, অর্থাৎ টিউলিপ থাকে না, তখন কিন্তু এখানে ট্যুরিস্টরা খুবই আসে, কারণ তখন কিন্তু ওই চশমেশাই, নিশাদবাগ, শালিমারবাগ এগুলোই মূল গার্ডেন। বাগানটার কিন্তু একদম সামনেই ডাল লেক, ওখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আর তার ঠিক উল্টো দিকেই এই জবরওয়ান যে পাহাড়, তার একদম নিচে এই বাগান। আমরা এখন নিশাদবাগ দেখে ফিরে যাচ্ছি আমাদের বাসের কাছে। এরপর যাব শালিমারবাগ, ওটাও মুঘল গার্ডেন, এবং সবথেকে বড় মুঘল গার্ডেন হচ্ছে শালিমারবাগ। নিশাদবাগের পর আমাদের শালিমারবাগ ও হজরতবাল দরগা দেখার কথা ছিল, কিন্তু লাঞ্চ ও আগের দ্রষ্টব্য স্থানগুলি দেখতে গিয়ে বিকেল হয়ে যাওয়ায় সে সময়ে সাময়িক কিছু সমস্যার কারণে শ্রীনগরের ট্রাফিক পুলিশ নানা জায়গায় বড় গাড়ির জন্য নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেয়। ফলে আমাদের বড় গাড়ি নিয়ে সেই দুটি জায়গার দেখা সম্ভব হলো না। এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দলে দলে ভাগ হয়ে ছোট গাড়ি করে হোটেলেই ফিরে যাব, তারপর সেখান থেকে মার্কেটিং বা অন্য জায়গায় যাব। তো আমাদের আর বাকি যে দুটো জায়গা দেখা হলো না, শালিমারবাগ এবং হজরতবাল, কারণ ওদিকে আর যেতে দেবে না। আমরা দেখতে না পেলেও আপনারা শ্রীনগরে এলে শ্রীনগরের সবচেয়ে বড় মোগল গার্ডেন শালিমারবাগ অবশ্যই দেখে নেবেন। 1619 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার বেগম নূরজাহানের জন্য এই সুন্দর বাগানটি তৈরি করেছিলেন। এছাড়াও দেখে নেবেন ডাল লেকের ধারে অবস্থিত হজরতবাল দরগা। এই দরগায় হজরত মোহাম্মদের দাড়ির একটি চুল সংরক্ষিত রয়েছে। শ্রীনগরে এছাড়াও দেখার জন্য রয়েছে মোগলদের তৈরি পরিমহল সহ আরও বেশ কিছু দর্শনীয় স্থান। শ্রীনগরের প্রধান দ্রষ্টব্য স্থানগুলি মোটামুটি দেখে নিয়ে ছোট গাড়ি ভাড়া করে ডাল লেকের পাড় ধরে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। আজকের পর্বটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আগামী পর্বে দেখাবো রাতের শ্রীনগর। আলো ঝলমল সেই পর্বটি দেখতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।